হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডিপি হেল্পিং চ্যানেল। আজকে তোমাদের ক্লাস করাবো সুপার 30 থেকে যে প্র্যাকটিস সেটগুলো তোমাদের করাচ্ছি। এই প্র্যাকটিস সেটগুলো তোমাদের প্রত্যেকটা এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওয়েস্ট বেঙ্গল পুলিশ আছে এবং ক্যালকাটা পুলিশ যে এখানে এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, তোমাদের যে কোনো এক্সামের জন্য এই সেটটা খুবই গুরুত্বপূর্ণ হবে। এছাড়া তোমাদের রেল, এসএসসি, ডব্লিউবিসিএস প্রত্যেকটা এক্সামের জন্য জিকে জিএস যেখানে থাকে যে পার্টগুলোতে এবং কারেন্ট অ্যাফেয়ার্সগুলো, সেই টপিকগুলোকে কভার করা হচ্ছে এই সুপার 30 ক্লাসের মধ্যে। এই সুপার 30 তোমাদের প্রত্যেকটা এক্সামে জিকে জিএসকে স্ট্রং করতে সাহায্য করবে। অল ইন্ডিয়া বেসিসের সমস্ত এক্সামের জন্য তোমরা এই ক্লাসটা নিতে পারো। পশ্চিমবঙ্গ পুলিশের সেরা প্রস্তুতিতে তোমরা অবশ্যই ক্লাসটা করবে। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের অনেকটাই হেল্প হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের লুসিয়েন্টের ক্লাস করাচ্ছি চ্যাপ্টার অনুযায়ী, সেই ক্লাসটাও তোমরা করবে। সেই ক্লাসটাতে অনেক ইনফরমেশান দেওয়া রয়েছে, প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী বাংলায় করে দিচ্ছি তোমাদের লুসিয়েন্টের অবজেক্টিভ জেনারেল যে বইটা আছে এবং ডেসক্রিপটিভ বইটা। চলো তাহলে আজকে শুরু করি সুপার 30-র 19 নম্বর জিকে জিএস এর প্র্যাকটিস সেট। 19 নম্বর প্র্যাকটিস সেটের প্রথম প্রশ্ন আমরা দেখে নেব। প্রথম প্রশ্ন বলছে বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন, যেটাকে বলা হয় ফেরা, কত সালে পাস হয়? 1999, 1973, 1974 নাকি 2002? ইম্পর্টেন্ট প্রশ্ন, আসন্ন এক্সামে তোমাদের এনটিপিসিতে এসেছে। রাইট অ্যান্সার হবে 1973 সালে। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। এবার এখানে কিছু জিনিস জেনে রাখতে হবে। এই ফরেন এক্সচেঞ্জ কন্ট্রোল অ্যাক্ট যেটা আছে এই সম্পর্কে, এই ফুল ফর্মটা থেকে প্রশ্ন আসতে পারে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এখানে দুটো জিনিস মেনলি জানতে হবে, যেটা হচ্ছে তোমার 1973 সালে এই আইনটা পাস হয়, কিন্তু কার্যকর কিন্তু 1974 সালের 1 জানুয়ারি হয়েছিল। তাই প্রশ্ন যদি আসে যে পাস হয়েছিল কবে, তাহলে আনসার হবে 1973। কিন্তু যদি বলে কার্যকর কবে হয়, ইমপ্লিমেন্ট করা হয় কবে, না 1974 সালের 1 জানুয়ারি। এই দুটো জায়গা দেখে কিন্তু তোমরা আনসার করবে প্রশ্নে কি বলছে। আর একটা জিনিস জানবে, এই ফেরা অর্থাৎ ফরেন এক্সচেঞ্জ রেগুলেটিং অ্যাক্ট যেটা আছে সেটা কি করে, না বৈদেশিক মুদ্রা এবং সিকিউরিটিজ সংক্রান্ত আর্থিক লেনদেন নিয়ন্ত্রণ করার জন্য পাস করা হয়েছে এই বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইনকে। ওকে, এখানে আর একটা জিনিস জেনে রাখতে হবে, ফেমা। ওকে, অনেকে হচ্ছে ফেরা এবং ফেমাকে কনফিউজ করে ফেলে। ফেমা আলাদা, ফেরা আলাদা। ফেরা হচ্ছে ফরেন এক্সচেঞ্জ রেগুলেটিং অ্যাক্ট, আর ফেমা হচ্ছে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট। ওকে, এই ফেমাটা হচ্ছে 1999 সালে কার্যকর হয়েছিল সংসদের একটা আইন দ্বারা। তাই প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে আসতে পারে। এই দুটো জায়গায় তোমাদের আমি কভার করলাম, ফেরা আর ফেমাটা, কেননা প্রশ্ন যেহেতু ফেরা থেকে এসেছে, ফেমা থেকেও কিন্তু আসতে পারে কত সালে এটা কার্যকর করা হয়। ওকে, আর কার্যকর কবে হয়েছিল আর পাস কবে হয়েছিল সেইখানটাও আমি তোমাদের ডিটেলস দিলাম। চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। 2 নম্বর, কৃষি ঋণের ক্ষেত্রে অ্যাপেক্স ব্যাংক হলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, নাবার্ড ব্যাংক নাকি ভারতের শিল্পায়ন ব্যাংক? কৃষি ঋণের ক্ষেত্রে অ্যাপেক্স ব্যাংক হলো একটা নাবার্ড ব্যাংক। অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। এই নাবার্ডের ফুল ফর্মটা জেনে রাখবে, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টকে বলা হয় হচ্ছে নাবার্ড। ফুল ফর্মটা থেকেও কিন্তু প্রশ্ন আসে। এই নাবার্ড অ্যাকচুয়ালি হচ্ছে তোমার কি করে, না কৃষি ক্ষেত্রে লোন দেয়, বা কুটির শিল্প যেগুলো হয় না তাদেরকেও লোন প্রদান করে এই নাবার্ড ব্যাংক। ওকে, তাই এইটা কিন্তু জেনে রাখবে। আর এই নাবার্ডের সদর দপ্তর কোথায়? ভারতের মুম্বাইতে আছে হচ্ছে নাবার্ডের সদর দপ্তর। ওকে, চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। 3 নম্বর, বায়ুতে শব্দের বেগ কত? প্রত্যেকটা এক্সামে তোমাদের আসে, সেটা স্টেট গভর্নমেন্ট হোক বা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, প্রত্যেকটা এক্সামে এই প্রশ্নটা রিপিটেডলি আসতে থাকে। তাহলে বায়ুতে শব্দের বেগ কত বলো? এটা রাইট অ্যান্সার কত হবে? এটা রাইট অ্যান্সার হবে অপশান ডি, 332 মিটার পার সেকেন্ড, অপশান অনুযায়ী। ওকে, এবার কেন অপশান অনুযায়ী বললাম? এটা অ্যাকচুয়াল হয় হচ্ছে তোমার 331.29 মিটার। ওকে, অপশানে দেখবে তোমাদের এটা খুব কমই থাকে, বেশিরভাগ পরীক্ষাতেই দেখবে অপশানটা 332ই লেখা থাকে। কেন না এটাকে রাউন্ড ফিগার করে দেওয়া হয়। ক্লিয়ার হয়েছে? তাই অপশান ডি হয়ে যাবে তোমার এটা রাইট অ্যান্সার। অ্যাকচুয়ালটা তোমরা যদি জানতে চাও তাহলে জানবে 331.29 মিটার। আর একটা জিনিস জেনে রাখবে, এটা কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ 32 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় শুষ্ক বাতাসের জন্য শব্দের গতির আধুনিক মান কিন্তু এইটা। অনেক সময় প্রশ্ন স্ট্যান্ডার্ড করার জন্য প্রিভিয়াস ইয়ারে এসেওছে, তোমাদের কি বলেছে না 0 ডিগ্রি সেলসিয়াসে বাতাসে শব্দের বেগ কত। অনেকে কনফিউজ হয়ে গেছে, এই বিষয়টা হয়তো অনেকের কাছে ক্লিয়ার নেই, তাই তোমাদেরকে এটা বিশেষ করে এটা জানিয়ে রাখলাম যে 0 ডিগ্রি সেলসিয়াসে তোমার শব্দের বেগ হবে শুষ্ক বাতাসে 331.29 বা 332। প্রশ্ন যদি এইভাবে দেয় তখন কিন্তু এটাই আনসার হবে 0 ডিগ্রিতে। আর 0 ডিগ্রি মানে কিন্তু 32 ডিগ্রি ফারেনহাইট। ওকে, এখানে দেখো তোমাদের একটা চার্ট দিয়েছি ম্যাটেরিয়ালের আর তাদের স্পিডটা এবং ডেনসিটিটা। যে কটা চার্ট দিয়েছি একদম ভালো করে করবে। কপার অর্থাৎ তামা, স্টিল, ওকে, বেরিলিয়াম, অ্যালুমিনিয়াম, ওয়াটার, ইথোনাল, এয়ার, হিলিয়াম, ফ্যাট হচ্ছে, তারপরে হচ্ছে মাসেল, তারপরে স্কালবোন। ওকে, এইগুলোর প্রত্যেকটায় হচ্ছে তোমার স্পিডটা আমি দিয়ে রেখেছি। এই স্পিডগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে, বিশেষ করে এয়ারটা খুবই আসে, ওয়াটারটা খুবই আসে, অ্যালুমিনিয়ামটা খুব আসে, কপারটা খুব আসে, আর স্টিলটাও আসে।
এই কটা সবথেকে বেশি আসে। তোমরা এই কটা অবশ্যই 100% মুখস্থ করবে, অন্যগুলো তো অবশ্যই করবে, এক্সামে প্রশ্ন এসেছে বলেই তোমাদের আমি এই কভারটা করিয়ে দিলাম। এখান থেকে কিন্তু প্রশ্ন দেয় এক্সামে, তোমাদের এগুলো জানতেই হবে স্পিডগুলো। ওকে, চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 4 নম্বর। নিম্নলিখিতদের মধ্যে কে ভারতের কনিষ্ঠতম রাষ্ট্রপতি ছিলেন? ইয়াংগেস্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, জাকির হোসেন, রাজেন্দ্র প্রসাদ, নীলাম সঞ্জীব রেড্ডি নাকি এস রাধাকৃষ্ণন? তাহলে ভারতের কনিষ্ঠতম রাষ্ট্রপতি হচ্ছে নীলাম সঞ্জীব রেড্ডি, অপশন সি হয়ে যাবে রাইট আনসার। ষষ্ঠ ভারতের রাষ্ট্রপতি ছিলেন হচ্ছে নীলাম সঞ্জীব রেড্ডি, এটাও জেনে রাখবে, ভারতের ষষ্ঠতম হচ্ছে রাষ্ট্রপতি ইনি ছিলেন। আর একটা জেনে রাখবে, নীলাম সঞ্জীব রেড্ডি হচ্ছে জন্ম হচ্ছে অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলার ইলুর গ্রামে। ওকে, চলো পরবর্তী প্রশ্নে চলে যাব 5 নম্বর। নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিলের স্থায়ী সদস্য নয়? তাহলে প্রশ্নটা পড়ে আনসার করবে, স্থায়ী সদস্য নয় বলেছে কোনটা, কার না ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের? চীন, ফ্রান্স, জাপান নাকি ব্রিটিশ যুক্তরাষ্ট্র? এই প্রশ্নটা তোমাদের এনটিপিসি সিবিটি 1-এ তোমাদের এসেছে 2021-এর। ওকে, তা খুব ইম্পর্টেন্ট, কিন্তু এটা রাইট আনসার হবে জাপান, অপশান সি হয়ে যাবে রাইট আনসার। এক সময় হচ্ছে তোমাদের শর্ট ফর্ম থেকে ফুল ফর্ম জিজ্ঞাসা করে, ইউএনএসির ফুল ফর্ম কি? এটাই হচ্ছে তোমার ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল। এর সদর দপ্তরটা জেনে রাখবে, পরবর্তী এক্সামে আসতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক হচ্ছে সদর দপ্তর। আর প্রতিষ্ঠিত বা এস্টাবলিশড কবে হয়েছিল এটা জেনে রাখবে, 1945 সালের 24শে অক্টোবর। আর যেটা সব থেকে জানা জরুরি, যেখান থেকে তোমাদের এই প্রশ্নটা এসেছিল, 15টা যে দেশ আছে সেই দেশগুলো কার সাথে সংযুক্ত আছে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল, সেটা জেনে রাখবে। তার মধ্যে দুটো ভাগে ভাগ করেছি, স্থায়ী সদস্য কারা, অস্থায়ী সদস্য কারা, এই ভাগও কিন্তু তোমাদের জেনে রাখতে হবে। চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, এই 5টা হচ্ছে তোমাদের স্থায়ী সদস্য আছে। আর বাদ বাকি যেগুলো আছে সব অস্থায়ী সদস্য, আলবেনিয়া, ব্রাজিল, গ্যাবন, ঘানা, ভারত, আয়ারল্যান্ড, কেনিয়া, মেক্সিকো, নরওয়ে, সংযুক্ত আরব আমিরাত। ওকে, এইগুলো কিন্তু সবাই অস্থায়ী সদস্য। তাহলে স্থায়ী সদস্য আর অস্থায়ী সদস্য হিসাবে জেনে রাখবে, যেহেতু প্রশ্ন দিচ্ছে এখান থেকে তোমাদের কিন্তু জেনে রাখতে হবে পরবর্তী এক্সামের জন্য। তোমাদের আসন্ন গ্রুপ ডি আছে, WB মেন্স আছে, তোমাদের কিন্তু এই টপিক ধরে ধরেই তোমাদের প্রশ্ন হবে, এইখান থেকেই তোমাদের প্রশ্নগুলো আসবে। তোমরা যদি না কভার করো এইগুলো, তাহলে কিন্তু তোমরা অন্যদের থেকে অনেকটাই পেছিয়ে পড়বে। ওকে, ক্লাসটা যদি তোমাদের কাছে ভালো বা হেল্পফুল বলে মনে হয়, তাহলে অবশ্যই একটা লাইক করো আর শেয়ার করে দিতে ভুলো না। চলো পরবর্তী প্রশ্নে চলে যাব 6 নম্বর। হাইড্রোজেন গ্যাসের আবিষ্কারক হলেন কে? আবিষ্কারক থেকে প্রশ্ন দেয়, কে কোনটা ডিসকভার করেছে। তাই হাইড্রোজেন গ্যাসের আবিষ্কারক বা ডিসকভার কে আছেন বলো? ল্যাভেসিয়ে, ক্যাভেন্ডিশ, প্রিস্টলে নাকি উপরের কেউ নয়? হাইড্রোজেন গ্যাসের আবিষ্কারক হচ্ছে ক্যাভেন্ডিশ, অপশান বি হয়ে যাবে রাইট আনসার। পরবর্তী 7 নম্বর প্রশ্ন দেখো, সবচেয়ে বেশি ঘনত্বে কার্বনের রূপভেদ কি? গ্রাফাইট, হীরক, গ্যাস কার্বন নাকি সক্রিয় কয়লা? তাহলে সবচেয়ে বেশি ঘনত্বে কার্বনের রূপভেদ হচ্ছে হীরক, অপশান বি হয়ে যাবে রাইট আনসার। পরবর্তী 8 নম্বর প্রশ্ন দেখো, সুকন্যা বৃদ্ধি যোজনা, নামটা সকলেই শুনেছো, এখান থেকে তোমাদের প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন দিয়েছে এক্সামে। সুকন্যা বৃদ্ধি যোজনা কি? 4টে অপশান আছে। প্রথম অপশান বলছে 10ম শ্রেণীতে পাঠরত মেয়েদের সাইকেল সরবরাহের জন্য একটি প্রকল্প। অপশান বি বলছে মেয়ে সন্তানদের জন্য একটি ছোট আমানত প্রকল্প। অপশান সি বলছে দক্ষতা প্রদানের একটি স্কিম যা মহিলাদের কর্মসংস্থানের যোগ্যতা প্রদান করবে। অপশান ডি হচ্ছে মেয়েদের আত্মরক্ষার দক্ষতা বিষয়ের জন্য একটা স্কিম। তাহলে সুকন্যা বৃদ্ধি যোজনা এটা কি বিষয়ও? এটা হচ্ছে মেয়ে সন্তানদের জন্য একটা ছোট আমানত প্রকল্প। পোস্ট অফিসে তোমাদের এই সুকন্যা বৃদ্ধি যোজনাটা চালু করা হয়েছে। কিছু পরিমাণ টাকা, তোমার যদি মেয়ে সন্তান থাকে তাহলে তোমরা সেখানটা কি করতে পারবে, সেই প্রকল্পের মধ্যে আসতে পারবে, কিছু টাকা জমা রাখতে পারবে, আমানত করতে পারবে। এটা হচ্ছে সুকন্যা বৃদ্ধি যোজনা, অপশান বি হয়ে যাবে তোমার রাইট আনসার। প্রত্যেকটা গভর্নমেন্ট যোজনা এবং স্কিম যেগুলো থাকে সেখান থেকে কিন্তু প্রশ্ন প্রত্যেকটা এক্সামই আসছে কম বেশি, তাই এগুলো তোমাদের জানাটা জরুরি। ওকে, এটাও তোমাদের রেলের পরীক্ষাতেও এসেছে, SSC-তে এসেছে, তোমাদের WBC-এর সামনে মেন্স আছে দেখবে, সেখানেও তোমাদের কাজে লাগবে এটা। এখানে আরেকটা জিনিস জেনে রাখবে, সুকন্যা সমৃদ্ধি ভারত সরকার দ্বারা কিন্তু প্রকল্পিত একটা প্রকল্প। এই প্রকল্প হচ্ছে মেয়ে সন্তান যাদের হয়, যে পিতামাতা, তাদেরকে লক্ষ্য করেই এটা করা হয়েছে। ভবিষ্যতে মেয়ে সন্তানটি শিক্ষা এবং বিবাহের খরচের জন্য পুঁজি নির্মাণ করাই হচ্ছে এই প্রকল্পের মূল উদ্দেশ্য ভারত সরকারের। ওকে, চলো পরবর্তী প্রশ্নে চলে যাব 9 নম্বর। নিম্নলিখিত কোনটি DRDO দ্বারা নির্মিত মাল্টি ব্যারেল রকেট সিস্টেম? প্রশ্ন স্ট্যান্ডার্ড দেখো, এই প্রশ্নটা তোমাদের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, তাহলে এরকম ধরনের তোমাদের পড়াশোনা করতে হবে। ওকে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি যে চ্যাপ্টারটা তোমাদের থাকে একটা গভর্নমেন্ট এক্সামে, তোমাদের আগে এগুলো BCS বা UPSC বা CGL এর এক্সামগুলোতে প্রশ্ন আসতো, কিন্তু নর্মালি এখন দেখা যাচ্ছে রেলের পরীক্ষাতে এই টাইপের প্রশ্নগুলো কিন্তু বেশি আসছে, বা তোমাদের WBP-তেও কিন্তু এই রিলেটেড প্রশ্নগুলো খুবই আসছে, তাই এইগুলো তোমাদের কিন্তু কভার করতে হবে। DRDO দ্বারা নির্মিত মাল্টি ব্যারেল রকেট সিস্টেম নিম্নলিখিত কোনটি? ধনুষ, ত্রিশূল, পিনাকা নাকি পৃথ্বী? তাহলে রাইট আনসার কি হবে বলো? এটা রাইট আনসার হবে অপশান সি, পিনাকা,
অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। পিনাকা হলো একটি মাল্টি ব্যারেল রকেট সিস্টেম যা প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও দ্বারা তৈরি করা হয়েছে। পিনাকা ভারতীয় সেনাবাহিনীর জন্য তৈরি করা হয়েছে। তাহলে এই পিনাকা কিসের জন্য তৈরি করা হয়েছে? ভারতীয় সেনাবাহিনীর জন্য। এটি ইকোনমিক এক্সপ্লোসিভ লিমিটেড দ্বারা কিন্তু নির্মিত হয়েছে। ওকে, এটি 45 কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে এই পিনাকা। তাহলে এই রকেট সিস্টেমটার ডিটেলসটা তোমরা জানলে পিনাকা সম্পর্কে, এখান থেকে প্রশ্ন দিতে পারে বিভিন্নভাবে। আরেকটু জেনে রাখবে, এই যে অপশানে ধনুষ, ত্রিশূল আর পৃথ্বী ছিল, এইগুলো জেনে রাখা দরকার। এখান থেকেও প্রশ্ন কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসেছে বা তোমার ভবিষ্যতে এক্সামও কিন্তু আসবে। ধনুষ হলো ভারতীয় দেশীয়ভাবে বিকশিত একটা হাইডজার। ওকে, এটি হচ্ছে কলকাতা অ্যাডনান্স ফ্যাক্টরি তৈরি করেছিল এই ধনুষটা। ধনুষ দেশি গোফোস নামে কিন্তু পরিচিত। এবার হচ্ছে ত্রিশূল। ত্রিশূল হচ্ছে ভারতের তৈরি স্বল্প পাল্লার হচ্ছে সারফেস টু এয়ার মিসাইল, SAM শর্টে যেটাকে বলা হয়ে থাকে। ওকে, এটি তৈরি করেছে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা। এটি ইন্টিগ্রেটেড গাইডেড মিসাইল ডেভেলপমেন্ট প্রোগ্রাম অংশ হিসাবে তৈরি করা হয়েছিল ত্রিশূলটা। আর পৃথ্বী যেটা আছে সেটা হচ্ছে ভারতের প্রথম সারফেস টু সারফেস মিসাইল, SSM বলা হয়। ওকে, এরকমভাবেও প্রশ্ন কিন্তু আসে, সারফেস টু সারফেস মিসাইল 4টে অপশান দেয়, দিয়ে বলে এর মধ্যে কোনটি। ওকে, তাই এইগুলো কিন্তু তোমাদের জেনে রাখতে হবে। পৃথ্বী হচ্ছে সারফেস টু সারফেস, মানে ভূমি থেকে ভূমিতে হচ্ছে তোমার টার্গেট করে পৃথ্বী। এটা তৈরি করা হয়েছে প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা দ্বারা। এটি ছিল ভারতের প্রথম দেশীয়ভাবে নির্মিত ক্ষেপণাস্ত্র। এইখান থেকে দেখবে তোমাদের প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন এসেছে যে ভারতের প্রথম দেশীয়ভাবে নির্মিত ক্ষেপণাস্ত্র কোনটি, এরকম অপশান দেওয়া থাকে, দিয়ে বলে কোনটা। এখানে তখন রাইট আনসার হয় পৃথ্বীটা, বা প্রিভিয়াস ইয়ারে কিন্তু এসেওছে। পরবর্তী আমরা চলে যাব 10 নম্বর প্রশ্নে। উপক্ষার কোন প্রাকৃতিক যৌগ? এটা সকলেই আনসার দিতে পারবে। উপক্ষার যেটা থাকে সেটা কোন প্রাকৃতিক যৌগ বলো? কার্বোহাইড্রেট, নাইট্রোজেন ঘটিত, নাইট্রোজেনহীন, নাকি কোনটাই নয়? রাইট আনসার হবে নাইট্রোজেন ঘটিত যৌগ হচ্ছে উপক্ষার। অপশান বি হয়ে যাবে কারেক্ট আনসার। পরবর্তী 11 নম্বর প্রশ্ন দেখো, ইম্পর্টেন্ট প্রশ্ন। কাদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার স্টেশন কোন রাজ্যে অবস্থিত? তোমাদের এই নিউক্লিয়ার পাওয়ার স্টেশনগুলো আমি একটা সেপারেট ক্লাস করিয়ে দিয়েছিলাম, তোমরা দেখবে স্ট্যাটিক জিকের প্লেলিস্টে তোমরা পেয়ে যাবে, অবশ্যই সেটা করে নেবে। নিউক্লিয়ার পাওয়ার স্টেশন যেটা আছে কাদানকুলাম, এটা কোন রাজ্যে অবস্থিত বলো? এটা রাইট আনসার হবে তামিলনাড়ুতে। অপশান বি হবে রাইট আনসার। কাদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হলো ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। প্রশ্ন এইভাবেও কিন্তু আসতে পারে, ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোনটি? সেটা হবে কাদানকুলাম। ওকে, যেটা তামিলনাড়ুতে অবস্থান করছে। দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের তিরুনেলভেলি জেলার কুদানকালামে অবস্থান করছে এই কুদানকালাম নিউক্লিয়ার পাওয়ার স্টেশন। ওকে, ডিটেলসটা জেনে রাখবে কোথায় অবস্থান করছে। ওকে, পরবর্তী প্রশ্নে চলে যাওয়ার আগে আমরা জেনে নেব ভারতের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং সেগুলো অপারেট করছে কে, তার ক্ষমতা কত, অবস্থান কত। অনেক আছে, কিন্তু তার মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট অবশ্যই তোমাদের এই 4টা আমি এখানে তুলে ধরার চেষ্টা করেছি। কাকরাপাড়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র 1993-এর, এটা হচ্ছে গুজরাটে অবস্থান করছে। NPCIL হচ্ছে তোমার হচ্ছে অপারেটর করছে এটা, এর ক্ষমতা হচ্ছে 440 মেগাওয়াট। ওকে, এবার দেখো কালপাক্কম মাদ্রাজ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেটা তামিলনাড়ুতে অবস্থান করছে। ওকে, তারপর হচ্ছে নারোরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেটা উত্তরপ্রদেশে অবস্থান করছে। তারপর হচ্ছে কাইগা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, এটা হচ্ছে তোমার কর্ণাটক অবস্থান করছে। রাজস্থান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেটা রাজস্থান হচ্ছে তোমার রাজস্থানে অবস্থান করছে। আর হচ্ছে তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, খুব ইম্পর্টেন্ট, এটা বারবার এক্সামে আসে, এটা মহারাষ্ট্রে অবস্থান করছে। ওকে, এটা 1400 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন, এখান থেকেও কিন্তু প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন দেখা গেছে। আর কাদানকুলাম যেটা এইমাত্র আমরা পড়লাম, যেটা তামিলনাড়ুতে অবস্থান করছে, এটা 2000 মেগাওয়াট, এটাও জেনে রাখবে। ওকে, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 12 নম্বর। অ্যাড্রিনাল গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন কি নিয়ন্ত্রণ করে? গলগণ্ড, মানসিক আবেগ, গ্লুকোজ, নাকি বিপাক? তাহলে অ্যাড্রিনাল গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন নিয়ন্ত্রণ করে হচ্ছে মানসিক আবেগটা। অপশান বি হবে কারেক্ট অ্যান্সার। অ্যাড্রিনাল গ্রন্থি হলো একটি অন্তঃক্ষরা গ্রন্থি যা অ্যাড্রেনালিন, অ্যালডোস্টেরন ও কর্টিস সহ নানাবিধ হরমোন তৈরি করে থাকে। এটি সুপ্রানিনাল গ্রন্থি নামেও কিন্তু পরিচিত। ওকে, এটা কিন্তু জেনে রাখবে। এখানে দেখো আরেকটা ইনফরমেশন জেনে রাখবে, এখান থেকে অনেকগুলো প্রশ্ন এক্সামে আসে বলে তোমাদের অনেকটা ইনফরমেশন আমি দিয়ে রেখেছি। অ্যাড্রিনাল গ্রন্থিগুলি হলো প্রতিটি বৃক্কের উপরে অবস্থিত ক্ষুদ্র একটা গ্রন্থি। ওকে, মানে অ্যাড্রিনাল গ্রন্থিটা অ্যাকচুয়ালি কোথায় থাকছে? বৃক্কের উপরে অবস্থান করছে আশপাশে। অ্যাড্রিনাল কর্টেক্স বলে একটা জিনিস আছে যেখান থেকে প্রশ্ন আসে, বিশেষ করে রেলের গ্রুপ ডি যারা দিচ্ছ তাদেরকে খুবই হেল্প করবে এটা। অ্যাড্রিনাল কর্টেক্স যেটা হচ্ছে গ্রন্থির বাইরের অংশ, হরমোন উৎপন্ন করে যা জীবনের জন্য অত্যাবশ্যক, যেমন হচ্ছে কর্টিলস। ওকে, যা বিপাক নিয়ন্ত্রণ করতে সহায়তা করে এবং শরীরকে পীড়নের প্রতি সাড়া দিতে এবং প্রতিক্রিয়া করতে সহায়তা করে, এই হচ্ছে কর্টিলস। আর একটা জেনে রাখবে অ্যালডোস্টেরনটা হচ্ছে কি, যা রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সহায়তা করে, এই অ্যালডোস্টেরন। তাহলে কর্টিলস আর অ্যালডোস্টেরন থেকে প্রশ্ন আসে, এগুলো কিন্তু জেনে রাখবে। নেক্সট হচ্ছে অ্যাড্রিনাল কর্টেক্স বেশ কয়েকটি হরমোন কিন্তু উৎপন্ন করে, এটাও জেনে রাখবে। আর একটা ইনফরমেশন দেখো, সর্বাধিক গুরুত্বপূর্ণ হচ্ছে
অ্যালডোস্টেরন। সর্বাধিক গুরুত্বপূর্ণ হলো হচ্ছে অ্যালডোস্টেরন কটিলস এবং হচ্ছে অ্যান্ড্রোজেন এবং ইস্ট্রোজেন। এই অ্যান্ড্রোজেন এবং ইস্ট্রোজেন হচ্ছে আবার যৌন হরমোনের মধ্যে পড়ে, অ্যান্ড্রোজেন এবং ইস্ট্রোজেন। ওকে, অপশান দিয়ে দেয়, দিয়ে বলে এই কটার মধ্যে কোনটা যৌন হরমোনের মধ্যে পড়ছে, তখন কিন্তু এই দুটো নামই কিন্তু থাকে এক্সামে, অ্যান্ড্রোজেন আর হচ্ছে ইস্ট্রোজেন। আর একটা জিনিস জানবে, এই যে হরমোনগুলো আছে এগুলো বিপাক নিয়ন্ত্রণ করে, রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে, এমনকি হচ্ছে তোমার রক্তচাপ নিয়ন্ত্রণ করে, পীড়নের প্রতি প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং অন্যান্য অপরিহার্য অনেক কিছুই ক্রিয়াকলাপ কিন্তু করে থাকে বা নিয়ন্ত্রণ করে থাকে এই হরমোনগুলো। এগুলো একটু জেনে রাখবে। চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 13 নম্বর। নিম্নলিখিত কোনটি লুপ্তপ্রায় অঙ্গ? বৃক্ক, যকৃৎ, অ্যাপেন্ডিক্স নাকি কোনোটি নয়? তাহলে কোনটি লুপ্তপ্রায় অঙ্গ? এটাকে বলা হয় অ্যাপেন্ডিক্স, এটা একটা লুপ্তপ্রায় অঙ্গ। অপশান সি হয়ে যাবে রাইট আনসার। ওকে, অ্যাপেন্ডিক্স হচ্ছে সিকামের সঙ্গে যুক্ত সরু নলের মতো অঙ্গ, যা বৃহদন্তের একটা অংশে কিন্তু রয়েছে এই অ্যাপেন্ডিক্স। এটা হচ্ছে লুপ্তপ্রায়। বৃহদন্তর ইংরাজিটা জেনে রাখবে, লার্জ ইনস্টেন্টকে বলা হয় হচ্ছে তোমার বৃহদন্তর। এটা পেটের নিচের ডান দিকে অবস্থান করে, অবস্থান থেকে অনেক সময় প্রশ্ন দিয়ে যায়। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 14 নম্বর। লবণ সত্যাগ্রহ শুরু হয়েছিল গুজরাটের ডান্ডি থেকে, আমরা এটা সকলেই জানি, কিন্তু প্রশ্ন করেছে গুজরাটের কোন জেলায় ডান্ডি অবস্থান করছে। দেখো তোমাদের আমি বারবার ওই জন্য বলি যে জায়গাগুলো কিন্তু জানবে, রিসেন্ট এক্সামে কিন্তু এই অবস্থান রিলেটেড প্রশ্নগুলো খুবই দিচ্ছে। তাহলে এই ডান্ডিটা কোন জেলায় অবস্থান করছে বলো? কচ্ছ, সুরাট, নাভসারি নাকি পোরবন্দর? তাহলে গুজরাটের ডান্ডি অবস্থান করছে হচ্ছে নাভসারি। অপশান সি হয়ে যাবে তোমার রাইট আনসার। তাহলে নাভসারি জেলায়। ওকে, এখানে জেনে রাখবে 1930 সালের 12ই মার্চ ডান্ডি পদযাত্রা, যা গান্ধী লবণ সত্যাগ্রহ শুরু হয়েছিল, বা যেটা আমরা লবণ সত্যাগ্রহ বলে আমরা জানি। তাহলে এখান থেকে এই হিস্ট্রির একটা প্রশ্ন তোমরা জেনে গেলে যে 1930-এর 12ই মার্চ হচ্ছে তোমার ডান্ডি পদযাত্রা শুরু হয়েছিল বা লবণ সত্যাগ্রহ। এই সত্যাগ্রহ ছিল ভারতের স্বাধীনতা আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ অংশ। লবণ পদযাত্রা ঔপনিবেশিক ভারতে ব্রিটিশদের একচেটিয়া লবণ নীতির বিরুদ্ধে একটা অহিংস কর প্রদান বিরোধী প্রতিবাদ কিন্তু ছিল হচ্ছে এই লবণ সত্যাগ্রহ বা ডান্ডি পদযাত্রা। এই আন্দোলনের মাধ্যমে কিন্তু আইন অমান্য আন্দোলনেরও আবার সূচনা হয়েছিল। ওকে, তাহলে এই ইনফরমেশন কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, লবণ সত্যাগ্রহ সম্পর্কে জেনে রাখাটা। পরবর্তী প্রশ্ন দেখো 15 নম্বর। নিম্নলিখিত কোন মাধ্যমের মধ্যে দিয়ে শব্দ চলাচল করতে পারে না? তাহলে শব্দ চলাচল করতে পারে না দুধ, বায়ু, ইস্পাত নাকি শূন্যস্থান? চারটে অপশান দিয়েছে, তার মানে এটা ইজি, এটা শূন্যস্থানের মধ্যে দিয়ে কিন্তু বায়ু চলাচল করতে পারে না। তার মানে কি বোঝা গেল? যে শূন্য মাধ্যমে হচ্ছে তোমার শব্দ চলাচল হয় না। ওকে, মাধ্যম না থাকলে শব্দ চলতে পারবে না, শব্দ চলতে গেলে কিছু না কিছুর মাধ্যম প্রয়োজন। ওকে, চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 16 নম্বর। WHO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? হেডকোয়ার্টার থেকে প্রশ্ন। তাহলে WHO এটা কমন একটা প্রশ্ন, সকলেই জানো। ওয়াশিংটন, প্যারিস, লন্ডন নাকি জেনেভা? রাইট আনসার হবে জেনেভাতে অবস্থান করছে WHO সদর দপ্তর। এটা হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভা, এটাও কিন্তু জেনে রাখবে। এবার দেখো WHO ফুল ফর্মটা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হচ্ছে ফুল ফর্ম WHO। সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভা। প্রতিষ্ঠিত সালটা বা এস্টাবলিশটা মনে রাখবে, প্রশ্ন দেয় 1948 সালের 7ই এপ্রিল হচ্ছে WHO প্রতিষ্ঠিত হয়েছিল। এবার আসবো আমরা কিছু এক্সট্রা ইনফরমেশানে, যেগুলো তোমাদের জেনে রাখাটা দরকার। যেমন ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস, এর হচ্ছে সদর দপ্তর কোথায়? সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থান করছে। ওকে, আর একটা আছে দেখো সুইজারল্যান্ডের জেনেভায় ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, যেটাকে শর্টে বলা হয় WTO। ওকে, আর একটা আছে ILO, ইন্ডিয়ান লেবার অর্গানাইজেশন। এই দুটোও কিন্তু জেনেভার সুইজারল্যান্ডে কিন্তু অবস্থান করছে। তাহলে জেনেভা সুইজারল্যান্ডে কোন কোনগুলো আছে? তাহলে বোঝা গেল হু আছে, ILO আছে, WTO আছে এবং ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস আছে। ওকে, এবার দেখো ফ্রান্সের প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তর, USA নিউ ইয়র্কে হচ্ছে UNO এবং ইউনিসেফ, এই দুটোরই হচ্ছে সদর দপ্তর। বেলজিয়ামের ব্রুসেলসে হচ্ছে তোমার ন্যাটোর সদর দপ্তর, আর নেপালে কাঠমান্ডুতে হচ্ছে সার্কের সদর দপ্তর। এগুলো কিন্তু বারবার এক্সামে আসে, এগুলো তোমরা অবশ্যই নোট করবে। পরবর্তী প্রশ্নে চলে যাব 17 নম্বর। কোন দেশ আমেরিকাকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার দিয়েছিল? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ মেন্স দিচ্ছ। তাহলে কোন দেশ আমেরিকাকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার দিয়েছিল? ফ্রান্স। অপশান সি হয়ে যাবে রাইট আনসার। স্ট্যাচু অফ লিবার্টি আমেরিকান বিপ্লবদের সময় ফ্রান্স এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জোটের স্মরণে ফরাসি জনগণের কাছ থেকে এটি উপহার দেওয়া হয়েছিল। আর আরেকটা জিনিস জেনে রাখবে, এটা ডিজাইন কে করেছিল স্ট্যাচু অফ লিবার্টির? এটা করেছিল ফরাসি একজন হচ্ছে ভাস্কর্য ছিল, একজন ফেডেরিক আগাস্ট বার্থন্ডি। ওকে, এই নামটা কিন্তু জেনে রাখবে, এটা ডিজাইন করেছিল স্ট্যাচু অফ লিবার্টি। আর একটা জিনিস জানবে, এই স্ট্যাচু অফ লিবার্টি হচ্ছে নিউ ইয়র্কে কিন্তু অবস্থান করছে। আর একটা জিনিস থেকে প্রশ্ন আসতে আমি দেখেছি বলে তোমাদের ইনফরমেশনটা দিয়ে রেখেছি,
এখানে দেখবে যে স্ট্যাচু অফ লিবার্টি যেটা আছে, এই যে একটা মূর্তি, তো এটা এই মূর্তিটা কিসের প্রতীক? এটা রোমান স্বাধীনতার দেবী বলা হয় স্ট্যাচু অফ লিবার্টি যে মূর্তিটা আছে। তোমরা যদি ছবিটা দেখো তাহলে বুঝতে পারবে। এখানে কিন্তু জেনে রাখতে হবে আর একটা জিনিস ইম্পর্টেন্ট, যেখান থেকে এক্সামের প্রিভিয়াসের প্রশ্ন আমি আসতে দেখেছিলাম একটা জায়গায়, যে এই স্ট্যাচু অফ লিবার্টিটা যেটা আছে সেটা ডান হাত দিয়ে মাথার ওপর কি ধরে রেখেছে? ডান হাত দিয়ে মাথার ওপর ধরে রেখেছে একটা মশাল, আর বাম হাতে রয়েছে একটা হচ্ছে ট্যাবুলা আনসাটা খোদাই করা আছে। ওকে, এই দুটো জেনে রাখবে। ডান হাত দিয়ে সে ধরে আছে মাথার ওপর একটা মশাল, এবং হচ্ছে ট্যাবুলা আনসাটা খোদাই করে রেখেছে হচ্ছে বাঁ হাতে। তাহলে বোঝা গেল কোন হাতে কি আছে। এই ডিটেলসটা কিন্তু তোমরা জেনে রাখবে স্ট্যাচু অফ লিবার্টি সম্পর্কে। পরবর্তী প্রশ্নে চলে যাবো 18 নম্বর। পৃথিবীতে কোন ব্যক্তির ভর 60 কেজি যদি হয় তাহলে চাঁদে গিয়ে ওর ভর কত হবে? একটা খুব জেনারেল সায়েন্সের প্রশ্ন এবং খুব ভালো প্রশ্ন আমার মতে বলে। পৃথিবীতে কোনো ব্যক্তির ভর যদি 60 কেজি হয় তাহলে চাঁদে গিয়ে ভর কত হবে? 10 কেজি, 60 কেজি, 0 কেজি নাকি 350 কেজি হয়ে যাবে? রাইট অ্যান্সার হবে 60 কেজিই হবে। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। এইখানে একটা জেনারেল সায়েন্সের টপিক তোমাদের জেনে রাখতে হবে, কোনো বস্তুর ভর সর্বদা কিন্তু অপরিবর্তিত থাকে। কি বললাম? কোনো বস্তুর ভর হচ্ছে সর্বদা মানে সব সময়ের জন্য অপরিবর্তিত থাকবে, মানে চেঞ্জ হবে না, একই থাকবে, কনস্ট্যান্ট থাকে। ভর কোনো সময় চেঞ্জ হয় না। চেঞ্জ কোনটা হয়? ভার হয়। ওকে, তাহলে বলেছে কোনো ব্যক্তির ভর পৃথিবীতে যদি 60 কেজি হয় তাহলে চাঁদে গিয়ে তার ভর কত হবে? ওই জন্য সেমই রয়ে যাবে, ভর কোনো সময় চেঞ্জ হয় না। ও চেঞ্জ হয় কোনটা? অভিকর্ষজ বলের তারতম্যের কারণে ওজনটা চেঞ্জ হয়, মানে সেটাকে ভার বলা হয়, সেইটা চেঞ্জ হতে পারে, কিন্তু বস্তুর ভরের কোনো রকম পরিবর্তন হবে না। পৃথিবীতে যে ভর আছে তুমি চাঁদে চলে যাও সেখানেও সেম ভরই থাকবে, কিন্তু ভর আর ভার কিন্তু দুটো আলাদা। আশা করি ক্লিয়ার হয়েছে। এই টপিকটা জেনে রাখবে, এখান থেকে প্রশ্ন দেয় অনেক সময়। পরবর্তী প্রশ্নে চলে যাব 19 নম্বর। সেরিকালচার শব্দটি নিচের কোনটির সাথে সম্পর্কিত? মৌমাছি পালন, পাখি পালন, মৎস্য চাষ নাকি রেশম চাষ? সেরিকালচার শব্দটি রেশম চাষের সাথে সম্পর্কিত। অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। এপিকালচার মৌমাছি চাষের সঙ্গে যুক্ত, আর পিসিকালচার হচ্ছে মৎস্য চাষের সাথে যুক্ত। পরবর্তী 20 নম্বর প্রশ্ন দেখো, রাজতরঙ্গিনী কার রচনা? জয়দেব, কালিদাস, কলহন, চাঁদপদ রায়? তাহলে রাজতরঙ্গিনী হচ্ছে কলহনের লেখা। অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী 21 নম্বর প্রশ্ন দেখো, কোন শিখ গুরু খালসা পন্থ প্রতিষ্ঠা করেছিলেন? মোস্ট ইম্পর্টেন্ট, কোন গুরু মানে কোন শিখ গুরু খালসা পন্থ প্রতিষ্ঠা করেছিলেন বলো? গুরু গোবিন্দ সিং। অপশান বি হবে কারেক্ট অ্যান্সার। আর একটা জিনিস জেনে রাখবে, এই গুরু হরগোবিন্দ যিনি ছিলেন তিনি হচ্ছেন সাচ্চা বাদশাহ উপাধি গ্রহণ করেছিলেন। ওকে, অপশান এতে যে হরগোবিন্দ ছিল ইনি হচ্ছে সাচ্চা বাদশাহ উপাধি গ্রহণ করেছিল। এখান থেকে বারবার প্রশ্ন দেয় কিন্তু, আর এটাও তো আসে, গুরু খালসা পন্থ প্রতিষ্ঠা করেছিলেন কে? গুরু গোবিন্দ সিং। পরবর্তী প্রশ্নে চলে যাব 22 নম্বর। কম্পিউটারের কোন অংশকে তার মস্তিষ্ক বলা হয়? মানে কম্পিউটারের ব্রেন বলতে পারো, কোনটাকে বলে? মনিটর, হার্ড ডিস্ক, রম নাকি সিপিইউ? এটা তোমাদের এনটিপিসির মতো এক্সামও কিন্তু এসেছে, খুব ইজি প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে এটা রাইট অ্যান্সার হবে তোমার সিপিইউ। সিপিইউ হচ্ছে তোমার রাইট অ্যান্সার, অপশান ডি। এবার সিপিইউ এর ফুল ফর্মটা জেনে রাখবে, প্রশ্ন দেয়। কন্ট্রোল প্রসেসিং ইউনিট হচ্ছে সিপিইউ এর ফুল ফর্ম। যারা কম্পিউটারের ডিটেলস ক্লাস করতে চাইছো, একদম চ্যাপ্টার অনুযায়ী ধরে ধরে সমস্ত পিকচার দিয়ে বুঝিয়ে ক্লাস সময় তোমাদের করাচ্ছি। লুসিয়েন্টের তোমাদের যে চ্যাপ্টার অনুযায়ী যে ক্লাসগুলো করাচ্ছি আমি, সেখানে তোমাদের কিন্তু আমি করিয়েছি। তোমরা সেই ক্লাসগুলো করো, আশা করি প্রত্যেকটা এক্সামে তোমাদের হেল্প হবে। কম্পিউটার রিলেটেড যে ডাউটগুলো সেগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। অবশ্যই করবে, প্রত্যেকটা এক্সামে কিন্তু প্রশ্ন আসছে। ডব্লিউবিতেও কিন্তু কম্পিউটার রিলেটেড 2-3টে করে প্রশ্ন কিন্তু থাকছে। ওকে, অবশ্যই ক্লাসগুলো তোমরা করে নেবে। চলো পরবর্তী প্রশ্নে চলে যাব 23 নম্বর। চিত্রাঙ্কনের পট্টচিত্র শৈলী নিম্নলিখিত কোন রাজ্যের প্রাচীনতম এবং সর্বাধিক জনপ্রিয় শিল্পের ধরন? তাহলে এই চিত্রশৈলী থেকে কিন্তু প্রশ্ন তোমাদের এক্সামে একটা থাকবে। এটাও তোমাদের এনটিপিসির প্রশ্ন। ওকে, 2021-এর খুব ইম্পর্টেন্ট। এই চিত্রাঙ্কনের পট্টচিত্র শৈলী কোন রাজ্যের? অন্ধ্রপ্রদেশ, বিহার, উড়িষ্যা নাকি রাজস্থান? রাইট অ্যান্সার হবে উড়িষ্যার। অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। এছাড়া আরও 3টে তোমাদের নাম দিচ্ছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মধুমণি পেন্টিং, এটা বিহারে, বারবার এক্সামে আসে। মন্দনা পেন্টিং রাজস্থান, আর হচ্ছে কলমকারি পেন্টিং হচ্ছে অন্ধ্রপ্রদেশ, আর এইটা হচ্ছে চিত্রাঙ্কনের পট্টচিত্র শৈলী হচ্ছে উড়িষ্যা। এই 4টে যদি তোমরা মুখস্থ রাখো তোমাদের কিন্তু দেখবে প্রশ্নে কমন চলে এসেছে পরীক্ষায়। পরবর্তী প্রশ্নে চলে যাব 24 নম্বর। লক্ষণ সেনকে পরাস্ত করে বাংলা দখল করেন কে? গিয়াসউদ্দিন, বখতিয়ার খলজি, মোহাম্মদ ঘুরি, কুতুবউদ্দিন? লক্ষণ সেনকে পরাস্ত করে বাংলা দখল করেছিলেন বখতিয়ার খলজি। অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পরবর্তী 25 নম্বর প্রশ্ন দেখো, বাংলার পাল বংশের রাজা তৃতীয় মহিপালের বিরুদ্ধে সংগঠিত কৈবর্ত বিদ্রোহের নেতা ছিলেন কে? প্রশ্নটাকে স্ট্যান্ডার্ড করার জন্য বড় করা হয়েছে। এক কথায় বলতে গেলে কৈবর্ত বিদ্রোহের নেতাকে 4টে অপশানের মধ্যে, গান্ধাতা, দিব্য, ময়ূরধ্বজ নাকি বরেন্দ্রপাল? তাহলে রাইট অ্যান্সার হবে এটা হচ্ছে দিব্য। তাহলে নেতা ছিলেন দিব্য, বা অনেক সময় বলা হয় দিবক্কা। তাই দুটো নামই আমি দিয়ে রেখেছি, তোমাদের এক্সামে যেটা থাকবে সেটাই। অ্যাকচুয়ালি দিব্যই থাকে, অনেক সময় প্রশ্ন কিন্তু দিবক্ক দিয়ে দিতে পারে, তাই এটাও কিন্তু জেনে রেখে দেবে।
এবার দেখো কৈবর্তবৃদ্ধ রাজা দ্বিতীয় মহিপালের বিরুদ্ধে কিন্তু বিদ্রোহ হয়েছিল, যার নেতৃত্বে কিন্তু কৈবর্ত প্রধান এই দিভক্ষ বা দিব্য ছিল, প্রধান নেতৃত্ব কিন্তু দিয়েছিলেন। উত্তর বাংলার একজন সামন্ত প্রভু ছিলেন এই দিব্যা বা দিব্য। এই বিদ্রোহের মাধ্যমে কৈবর্তরা বরেন্দ্রকে বন্দি করতে কিন্তু সক্ষম হয়েছিল, এখান থেকে প্রশ্ন দেয়। ওকে, আর একটা জিনিস জেনে রাখবে, 1075 থেকে 1082 খ্রিস্টাব্দের মধ্যে দ্বিতীয় মহিপাল এবং দ্বিতীয় রামপালের শাসনামলে এই কিন্তু কৈবর্ত বিদ্রোহটা হয়েছিল। ওকে, চলো নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব 26 নম্বর। দিল্লির আলাই দরজা কার নির্দেশে নির্মিত হয়েছিল? মোহাম্মদ বিন তুগলক, আলাউদ্দিন খলজি, ফিরোজ শাহ তুগলক, গিয়াসউদ্দিন তুগলক। তাহলে দিল্লির আলাই দরজা তৈরি হয়েছিল আলাউদ্দিন খলজির নির্দেশে। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী 27 নম্বর প্রশ্ন দেখো, 1 এপ্রিল 2019 থেকে কোন দুটি ব্যাংকে ব্যাংক অফ বরোদার সাথে একীভূত করা হয়েছে? মানে ব্যাংক অফ বরোদার সাথে হচ্ছে মার্জড করে দেওয়া হয়েছে কোন দুটি ব্যাংকে? প্রশ্ন কিন্তু এখান থেকে বিভিন্নভাবে আসছে এক্সামে। ব্যাংক অফ বরোদার সাথে মার্জ করে দেওয়া হয়েছে, এই প্রশ্নটা যেমন আসছে, আবার এটাও বলা হচ্ছে ব্যাংক অফ বরোদা কত সালে দুটো ব্যাংকে মার্জ করে দেওয়া হয়েছিল, সেটাও আবার আসছে 1 এপ্রিল 2019 থেকে। এটা রাইট অ্যান্সার হবে। বিজয় ব্যাংক এবং দেনা ব্যাংকে মার্জ করে দেওয়া হয়েছে বরোদা ব্যাংকের সাথে। অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো 28 নম্বর। 2021-এ ফিফা বিশ্বকাপে প্রথম স্থান দখল করেছে কে? এই ফিফা বিশ্বকাপ থেকে তোমাদের প্রশ্ন থাকবে এক্সামে, বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি নাকি ব্রাজিল? এটা হবে বেলজিয়াম। 2021-এ ফিফা বিশ্বকাপে প্রথম স্থান অবস্থান করেছে। পরবর্তী 29 নম্বর প্রশ্ন দেখো, কোন দেশ দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য অঞ্চলের সদস্য নয়? এই নয় রিলেটেড প্রশ্নগুলো এখন এক্সামে বেশি দেয়, তাই এইগুলো কিন্তু করবে। ওকে, হুইচ কান্ট্রি ইজ নট মেম্বার সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া? সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া ইংলিশটা আমরা কিন্তু মনে রাখবে, বাংলায় হচ্ছে দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য অঞ্চল। সিঙ্গাপুর, মালদ্বীপ, পাকিস্তান নাকি আফগানিস্তান? এটা সদস্য নয় হচ্ছে সিঙ্গাপুর, সদস্য নয়। মালদ্বীপ, পাকিস্তান, আফগানিস্তান সবাই কিন্তু সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়ার কিন্তু সদস্য। এখানে জেনে রাখবে দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য এলাকা 2004 সালে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। ওকে, এই চুক্তিটা। আর যেখানে হচ্ছে আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা 1.6 বিলিয়ন লোকের একটা মুক্ত বাণিজ্য এলাকা তৈরি করেছে। তাহলে কোন কোন অঞ্চলগুলো তোমার যুক্ত এই সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়ার সাথে, এগুলো কিন্তু ভালো করে মুখস্থ করে নেবে, যেহেতু এই রিলেটেড প্রশ্ন দিচ্ছে তাই পরবর্তী এক্সামও কিন্তু দেবে। ওকে, তাই এই নামগুলো ভালো করে মুখস্থ রাখবে যে এর সাথে কারা কারা যুক্ত আছে। ওকে, তার মানে সিঙ্গাপুরটা যুক্ত নেই, যেহেতু নয় জিজ্ঞাসা করেছিল তাই সিঙ্গাপুরটা আনসার হয়েছে। ওকে, বোঝা গেল। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব 30 নম্বর। নিচের কোনটির ঘাটতির ফলে রক্ত জমাট বাঁধতে পারে না? এটা একটা বায়োলজি থেকে প্রশ্ন তোমাদের। এটা হচ্ছে তোমার ভিটামিন কে। অপশান ডি হয়ে যাবে রাইট আনসার। ওকে, এখানে দেখে নাও, ভিটামিন কে হচ্ছে ক্ষত নিরাময়ও কিন্তু সাহায্য করে, এটাও জেনে রাখবে। ভিটামিন কে এর অভাবে কিন্তু প্রধান যে উপসর্গগুলো দেখা যায় সেটা হচ্ছে রক্তপাত বা রক্তস্রাব। আর একটা কি দেখা যায় না, ত্বকে হচ্ছে তোমার ঘা সৃষ্টি করে এই ভিটামিন কে এর অভাবে। ভিটামিন কে এর রাসায়নিক নামটা জেনে রাখবে, প্রশ্ন আসে। ফাইলোকুইনন হচ্ছে ভিটামিন কে এর রাসায়নিক নাম। এবার আসি আমরা ভিটামিন ডি এতে। ভিটামিন ডি এর অভাবে কী রোগ হয়? ভিটামিন ডি এর অভাবে হচ্ছে তোমার রিকেট রোগ হয় বাচ্চাদের, আর বড়দের হলে সেটাকে বলা হয় অস্টিওম্যালেসিয়া। বাচ্চাদের হলে রিকেট বলে, আর বড়দের হলে সেই রোগটাকে বলা হয় অস্টিওম্যালেসিয়া। ভিটামিন ডি এর অভাবে হয়। আর ভিটামিন এর অভাবে কি হয়? রাতকানা রোগ হয়। আর ভিটামিন এর রাসায়নিক নাম কি? রেটিনল। ওকে, তাই এইগুলো থেকে কিন্তু প্রশ্ন দেয় তোমাদের। এবারে কলকাতা পুলিশ যে এক্সামটা হলো সার্জেন্টের এসআই, সেখানেও কিন্তু এই ভিটামিন থেকে প্রশ্ন এসেছিল। ওকে, তা খুব ইম্পর্টেন্ট। তাহলে আজকেই 30টা প্রশ্ন তোমাদের ছিল। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, আর যদি মনে হয় তাহলে অবশ্যই একটু শেয়ার করে দিও। শেয়ার করলে আমি অনেকটা মোটিভেট হই নেক্সট ক্লাসগুলোকে আনার জন্য। ওকে, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।